ট্রাম্পের হুঙ্কারি কি সার? পুতিন কি বোঝালেন বসকে? স্মার্ট অ্যান্ড ফিট পুতিন আর রেড কার্পেটে নড়বড়ে ট্রাম্প, অন্তত সোশ্যাল মিডিয়া তাতেই এই মুহূর্তে ভাইরাল। দুই প্রধানের বৈঠক নিষ্ফলা, আলাস্কায় হলো না চুক্তি। একদমই তাই। আর যুদ্ধ থামানোর স্থায়ী মীমাংসা করতে ব্যর্থ ট্রাম্প। ইউক্রেনের ওপর হামলা চলবে বোঝালেন পুতিন। পরবর্তী বৈঠক হবে আবার মস্কোতে, তার বার্তাও দিয়েছেন পুতিন। আলাস্কার বৈঠক প্রভাব ফেলবে কি ভারতের ওপর? মানে এই ঘটনার পর, এই ট্রাম্প পুতিনের বৈঠকের পর মনিময় যে প্রশ্নগুলো খুব স্বভাবতই সামনে আসছে, উস্কে দিচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আন্তর্জাতিক প্রেক্ষাপটে বেশ কিছু পরিস্থিতি। কারণ এই ভারতের উপর তার কতটা প্রভাব পড়বে এটাও একটা প্রশ্ন। আর এই বৈঠকের অসফলতার রাগ মেটাতে পারেন কি আবার ট্রাম্প? অবশ্যই আরো এক বড় প্রশ্নের জায়গা। আরো কঠিন সিদ্ধান্তের কি মুখোমুখি হতে পারে দিল্লি? একে একে প্রশ্ন, যে প্রশ্নের উত্তর আমরা ডেফিনেটলি আজকে খোঁজবার চেষ্টা করবো আমাদের এই জিরো ওভার থেকে। তো শুরুটা করি এই মুহূর্তে দুটো বক্তব্য। দুই বক্তব্য, একদিকে ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে পুতিন। দেখুন। There's no deal until there's a deal. I will call up NATO in a little while. I will call up the various people that I think are appropriate, and I'll of course call up President Zelensky and tell him about today's meeting. It's ultimately really made some great progress today. I've always had a fantastic relationship with President Putin, with Vladimir. Me and President Trump have very good direct contact. We've spoken multiple times. We spoke frankly on the phone of the situation around Ukraine. We see the strive of the administration and President Trump personally to help facilitate the resolution of the Ukrainian conflict. And I hope that we'll succeed in that. In political sphere, every reason to believe that moving down this path, we can come, and the sooner the better, to the end of the conflict in Ukraine. So much. আর এখান থেকে একাধিক প্রশ্ন উঠে এসেছে মনিময়, কারণ এই বৈঠক কোথাও একটা ধারে বারে পুতিন এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে এই মুহূর্তে যুদ্ধ থামিয়ে দেওয়ার কোনো রকম কোনো প্রবণতা তারা অন্তত সেই স্থির করেননি সেই বক্তব্য। আবার অন্যদিকে এটাও তারা বোঝাচ্ছেন যে যদি 2022-এ ট্রাম্প থাকতেন তাহলে কিন্তু ট্রাম্প এই যুদ্ধ বাঁধতে দিতেন না। একদম। এই যে একটা বিষয়, হ্যাঁ, যে সম্পর্কের জায়গাটা কোথাও না কোথাও এমন একটা জায়গা আমরা আজকে দেখতে পেলাম, সেখানে সেই ভবিষ্যৎ বা তুমি যদি দেখো যে পুরনো পরিস্থিতিতে দাঁড়িয়ে কি হতে পারতো, কি না হতে পারতো, এখন ভারতকে কতটা ব্যালেন্স করতে হবে, কি জায়গায় থাকবে গোটা পরিস্থিতি একটু জানবার অবশ্যই চেষ্টা করতে হবে আমাদেরকে। শুভাশিস ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন, কূটনৈতিক বিশ্লেষক। শুভাশিস দাকে স্বাগত জানাবো আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। এবং একই সঙ্গে শুভাশিস দা, প্রথম প্রশ্নের জায়গা, বস কি বুঝিয়ে দিলেন যে তিনিই বস? না, পয়েন্টটা হচ্ছে বস কি সেটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। কাকে মনে হচ্ছে স্যার আপনার? কথা আমার মনে হচ্ছে এই সিচুয়েশনে বস হচ্ছে সিচুয়েশনটা, আর কিচ্ছু নয়। এখানে কোনো ব্যক্তি বস নেই। আর ট্রাম্পের কথাবার্তা শুনে আমার মাঝে মাঝেই মনে হয় যে যদি উনি কৌরব বা পাণ্ডবের দিকে থাকতেন তাহলে মহাভারত লেখাই হতো না, কারণ উনি প্রথমেই পিস টকে সাকসেস পেয়ে যেতেন। কারণ প্রথমবার ডিপ্লোমেসিতে এরকম একটা আভাস পাওয়া যায় যে একটা লোক মিটিং এ ঢোকার আগেই মিটিং এর কনক্লুশন টেনে দেন, এবং মিটিংটা যখন হয়ে যায় তারপরে বলে উই হ্যাভ নট গন ফর এ ডিল। পয়েন্টটা হচ্ছে উনি কি করতে মিটিং করেন আমি জানি না, এবং কি কারণে মিটিংটায় তাহলে উনি পার্টিসিপেট করেন সেটাও আমি বুঝতে পারছি না। ফার্স্ট অফ অল লেট মি টেল ইউ ওয়ান থিং ভেরি ক্লিয়ারলি, পরিষ্কার বোঝা উচিত আলাস্কা ডিপ্লোমেসি ওয়াজ এ প্রবাবল ফেলিয়ার। আলাস্কা ডিপ্লোমেসি ইজ নট সাকসেসফুল, ইট ইজ অলমোস্ট আ ফেলিয়ার বলতে পারো। এটা একদমই বলা চলবে না যে পুরোপুরি ফেলিয়ার, বা হ্যাঁ এটা মেনে নেওয়ার সময় এসে গিয়েছে যে আলাস্কার ডিপ্লোমেসি থেকে যে জিনিসটা পাওয়ার দরকার ছিল সেটা পেতে পারেনি ট্রাম্প। তার কারণটা হচ্ছে ট্রাম্প একটা মিসক্যালকুলেশন করে ফেলেছিল যে রাশিয়া সম্ভবত তাদের কথায় গোটা জিনিসটাকে ড্রাফট করবে। পয়েন্ট হচ্ছে রাশিয়ার নিজস্ব প্রেজেন্সটাকে রাশিয়া যথেষ্ট গুরুত্ব দিয়েছে, এবং রাশিয়া পরিষ্কার নিজের সেন্স অফ ইন্টারেস্ট বা নিজের টেরিটোরিয়াল ইন্টারেস্ট এবং ডিপ্লোম্যাটিক ইন্টারেস্টটা পরিষ্কার অর্থে পরিষ্কার ভাবে রাশিয়া বুঝিয়ে দিয়েছে, এবং সেই জিনিসটা কোথাও গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে। এবং তার জন্যই পরের মিটিংটার যে অ্যানাউন্সমেন্টটা আমরা সবাই জানতে পারছি, তার কারণটাই এটা। যদি আলাস্কা ওয়াজ এ সাকসেসফুল মিটিং,
তাহলে কিন্তু পরের মিটিংটার কোনো প্রয়োজন ছিল না। সুভাষিস বাবু, এখান থেকে এই যে ট্রাম্প ব্যাকফুটে পড়ে গেলেন, বা উনি তো কোনোভাবেই নিজেকে অন্যের থেকে পিছনে দেখতে রাজি নন, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে একটা রাগ, এই রাগটা তিনি, তার প্রভাব কতটা পড়তে পারে তা নিয়ে আমি আসবো, কিন্তু কিভাবে এই ডোনাল্ড ট্রাম্পকে তার দেশের মানুষজনই ব্যঙ্গাত্মকভাবে দেখছেন সেই পোস্ট একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমি তারপরে অবশ্যই আলোচনায় আসবো যে ক্ষিপ্ত ট্রাম্প কিভাবে তার রাগ মেটাবেন, কিন্তু তার আগে একটি এক্সপোস্ট আপনাদেরকে দেখাচ্ছি। কেন একদম শুরুতেই বলেছিলাম যে নিজের মাটিতেই নড়বড়ে রেড কার্পেটে ট্রাম্প, দেখুন। একেবারে ট্রাম্প স্ট্রাগল টু ওয়াক আ স্ট্রেট লাইন অ্যাজ হি ওয়েন্ট টু গ্রেট পুতিন। একেবারে সেই ছবিটা দিয়ে রেড কার্পেটে দেখুন কতটা লড়বড়ে ট্রাম্প। মানে এই ছবিটা থেকেই এই মুহূর্তে অনেকগুলো প্রশ্ন, কারণ বিভিন্ন ছবি, শুধু একটা ছবি নয়, একাধিক ছবি সামনে এসছে। তার মধ্যে আরও একটা ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, যে ছবি প্রবল চর্চায় সোশ্যাল মিডিয়া, এবং তিনি তার নিজের দেশেই ভাইরাল হয়েছে। এটাই সব থেকে বড় বিষয় তিথি। আমি এই ছবিটা যেমন দেখাচ্ছি, এই যে ব্যঙ্গচিত্র আপনারা দেখতে পাচ্ছেন, আর ঠিক এই ব্যঙ্গচিত্রের পাশাপাশি এই ছবিটার সঙ্গে সঙ্গে আমরা আলোচনায় যাই তিথি। একদম সুভাষিস বাবু, যে বিষয়টা আপনিও বলছিলেন যে ব্যাকফুটে ডোনাল্ড ট্রাম্প, তিনি নিজেও বুঝতে পারেননি যে তিনি একটু একটু করে ব্যাকফুটে চলে যেতে পারেন। মেনে নেওয়াটাই ট্রাম্পের মতো মানুষ বা মানসিকতার কাছে খুবই একটা অসম্ভব ব্যাপার। এর রাগ বা এর কোপ কোথাও একটা ভারতের উপর পড়বে না তো কোনো না কোনো ভাবে? না, ইউএস এর যে কনস্টিটিউশনাল ট্যারিফ সিনারিও আছে সেটা একটু বুঝে নিলে বুঝে যাবেন ব্যাপারটা। সেটা হলো ন্যাশনাল সিকিউরিটি বাদে যে কোনো ইস্যু নিয়ে যদি ট্যারিফ বসাতে হয়, সেটার জন্য ট্রাম্পকে কিন্তু সেনেটের সাথে যোগাযোগ করতে হবে এবং সেনেটের অ্যাপ্রুভাল নিতে হবে। সেটা না নিয়ে ট্রাম্প কিন্তু যে ট্যারিফগুলোর গল্পগুলো শোনাচ্ছে সেগুলো কোনোটাই এক্সিকিউশন মেথোডোলজিতে যেতে পারে না, একাই তার ইচ্ছায়। সুতরাং অ্যাপার্ট ফ্রম দ্য মেটাল অ্যান্ড মেটালার্জি রিলেটেড যে ট্যারিফ গুলো আছে, বাকি গার্মেন্ট, টেক্সটাইলস বা এই ধরনের জিনিসের উপরে যে ট্যারিফ গুলোর কথা বলছে, সেটা কিন্তু ট্রাম্পের একার ডিসিশনে অ্যাক্টিভেটেড হবে না, পয়েন্ট 1। পয়েন্ট 2 হচ্ছে তার জন্য সেনেট তার উপরে একটা অত্যন্ত প্রেসার ক্রিয়েট করবে, কারণ সেনেট যারা আছেন এবং তাদের যাদের রাজনৈতিক এক্সিস্টেন্স গুলো আছে, মানে আপনার ডিপ্লোম্যাটিক এবং রিপাবলিকান সবাই, ডেমোক্র্যাটসরা সবাই, কেউ কিন্তু এরা ছেড়ে কথা বলবে না। তার কারণটা হচ্ছে সবাই এটা জানে যে আজকে ডোনাল্ড ট্রাম্প যে ডিসিশন গুলো নিচ্ছে সেটা লং টার্ম আমেরিকান ইমেজটাকে ইঞ্জিনিয়ার করে দেবে। এই যে লং টার্ম ইমেজটাকে ঘেঁটে দেওয়া, এই ঘাঁটা ইমেজটাকে কিন্তু রিপ্রেজেন্ট করে ডোনাল্ড ট্রাম্পের কি হলো না হলো তার থেকেও এক ধাপ এগিয়ে বোঝাটা উচিত যে আমেরিকা অ্যাজ অ্যান ইমেজ কোথায় গিয়ে দাঁড়িয়ে যাবে, এবং সেটাকে রিকভার করাটা কিন্তু খুব ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়ে যাবে। তার জন্যই এই সেনেটের অ্যাপ্রুভালটা পাওয়াটা কঠিন। এবং আজকে ভারতকে যে প্রেশারগুলো দেওয়ার চেষ্টা করছে, সেই প্রেশারগুলো কিন্তু ইন্ডাস্ট্রিয়াল প্রেশার। সেই প্রেশারগুলো ভারতের উপরে আসতে 7-8 মাস আরো লাগবে। কিন্তু যেই মুহূর্তে দামটা বাড়বে ট্যারিফে, সেই মুহূর্তে প্রথম ধাক্কাটা খাবে কিন্তু কনজিউমাররা, আর এই কনজিউমাররা কিন্তু আমেরিকানস। এবং যখন তারা সেই ধাক্কাটা খাবে, তখন প্রথম যে তারা রিটালিয়েটটা করবে সেটা কিন্তু করবে আমেরিকার উপরে, এবং সেই জিনিসটা আমেরিকান সেনেট খুব ভালো মতো জানে। তার জন্য তারা বারংবার ট্রাম্পকে বোঝাবার চেষ্টা করছে যে এই ধরনের ডিপ্লোমেসিতে ভারতবর্ষের কি ক্ষতি হলো না হলো, তার থেকেও বড় কথা আমেরিকার অপূরণীয় ক্ষতি হয়ে যেতে পারে। সুতরাং ভারতবর্ষ এখন ওয়েট অ্যান্ড ওয়াচ গেমটা খেলবে, এবং এই ওয়েট অ্যান্ড ওয়াচ গেমে হ্যাঁ আমাদের রক্তপাত হবে, বেশ রক্তপাত হবে, তবে সেই রক্তপাতটাকে কোনোদিনই এটা ধরে নেওয়ার কারণ নেই যে আমাদের মৃত্যুর কারণ হবে। কিন্তু আমেরিকার যে রক্তপাতটা হতে চলেছে তাতে আমেরিকার মৃত্যুও করতে পারে। সুভাষিস দা, এখানে দেখতে পাচ্ছি ফক্স নিউজে যখন তিনি জানাচ্ছিলেন, মানে ট্রাম্প যখন ফক্স নিউজকে ইন্টারভিউ দিচ্ছিলেন, তখন তিনি বলছেন যে আজ যা হলো তাতে ট্যারিফ নিয়ে এই মুহূর্তে ভাবার প্রয়োজন আছে বলে মনে হয় না, 2-3 সপ্তাহ বাদে আবারও এই নিয়ে ভাবনা চিন্তা করব, এখন আর বেশি ভাবছি না, এটা তার মন্তব্য। ইজ আ ফানি গাই। তো পয়েন্টটা হচ্ছে যে অদ্ভুত কথা যে এতক্ষণ ধরে, এতদিন ধরে, এত সময় নষ্ট করে যেই জিনিসটা নিয়ে উনি মানে টুইটার মানে গরম করে রাখলেন, সেই জিনিসটা নিয়ে এখন উনি ভাবতে চাইছেন না। তার মানে কি এটা ধরা যেতে পারে যে আলাস্কায় এমন কিছু জিনিস যেটা পুতিন সাহেব উনার হাতে তুলে দিয়েছে, যেটা থেকে উনি বুঝতে পেরেছেন
যে গোটা বিশ্বে একটা যেই আলোড়ন সৃষ্টি করার উনি চেষ্টা করেছিলেন সেটা কোয়াইট এক্সপোজ। দুটো ঘটনা আমি আপনাদের সামনে শেয়ার করতে চাই। প্রথম ঘটনাটা হলো আমেরিকান ওয়ার ট্রেড বা আমেরিকান মার্সেনারি ট্রেড যেটা আছে সেটা মারাত্মক রকম সাফার করেছে আফটার ব্রিক্স সাকসেসফুল সম্মেলন ইন ব্রাজিল। দ্বিতীয় জিনিসটা হচ্ছে যেটা খুব জানাটা প্রয়োজনীয়, যাদের যাদের ট্যারিফের চাপ পড়ছে তাদের ট্যারিফ কমছে, অথচ ট্রাম্প অ্যাজ এ ইন্ডিভিজুয়াল তার বিজনেস লাইন কিন্তু সেই দেশে গ্রো করছে। যেমন ভিয়েতনামে একটা লাক্সারি গলফ রিসর্ট তৈরি হয়েছে, যেমন বাকি বহু দেশে ছোট ছোট করে ট্রাম্প টাওয়ার্স তৈরি হচ্ছে। তার মানে কি এটা যে আমেরিকার কনস্টিটিউশনকে ব্যবহার করে ট্রাম্প অ্যাজ এ বিজনেসম্যান গ্রো করতে চাইছে? হতে পারে পুতিন সেই তথ্যগুলোই কোথাও একটা গিয়ে ট্রাম্পকে বুঝিয়ে দিয়েছে দ্যাট ক্যান বি এক্সপোজড এনি ডে ইন ওয়ার্ল্ড মিডিয়া। পয়েন্টটা হচ্ছে এইটা বোঝার পরেই কি ট্রাম্প একটা হল্টে আসার প্ল্যান করছে? আমি পুরোটাই একটা ধারণা বলছি, কারণ আমার কাছে সে তথ্য বা সে প্রমাণ নেই, আমি একটা ধারণা বলছি। যদি এ ধরনের কিছু হয়ে থাকে তাহলে কিন্তু ট্রাম্প বোঝার জায়গায় থাকবে যে উনি কিন্তু উনার রাজনৈতিক ভবিষ্যৎটাকে প্রচন্ড রকম ডেঞ্জারে ফেলে দেবেন। কারণ 1200 দিন কম কথা নয়, এবং 1200 দিন উনাকে আরো হোয়াইট হাউসে কাটাতে হবে, এবং এই 1200 দিন যদি উনাকে কাটাতে হয় ইনভেস্টিগেশনের মাধ্যমে, সেটা কিন্তু খুব একটা সুখকর ওনার জন্য হবে না। সুতরাং what I feel like যে ট্রাম্প হ্যাভ টু রিকনসিডার ট্যারিফ। আর সেটারই একটা ওই হয় না, কাউকে প্রপোজ করার আগে তার একটা মানে প্রচন্ড একটা প্রিলুড তৈরি হয়, তুই আমার বন্ধুর মতো, তোর সাথে আমার ঘুরতে যেতে ভালো লাগে, মুড়ি খেতে ভালো লাগে, ওইরকম টাইপের একটা সিনারিও ক্রিয়েট করার চেষ্টা করছে, যাতে করে যখন দাম করে ট্রাম্প এসে বলবে যে ট্যারিফটা আমি রাখতে পারলাম না, তখন যেন আমরা সব খেয়ে না যাই, আমরা না বলি যে সেই আবহ এক প্রকার তৈরি করা শুরু করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। একদম তাই, যাতে আমাদেরকে আকাশ থেকে পড়তে না হয় বা আমরা খুব একটা শকড না হই। সুভাষিস দা, যা মোটামুটি সোশ্যাল মিডিয়াতেও এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, মানে ঘরের লোকজনই ট্রাম্পকে নিয়ে যে ধরনের সমালোচনা করছেন, আর যে ধরনের মানে একে একে সোশ্যাল মিডিয়া পোস্ট, এই পোস্টগুলোর কারণ আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, আমি প্রথমে এই জিনিসটা বুঝে উঠতে পারি না যে মানে হাউ ক্যান সোশ্যাল মিডিয়া বি সো ইম্পর্টেন্ট ইন ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি। মানে আজকে যদি আমি ভাবি, যদি টুইটার না বেরোতো, মানে ধরুন কোম্পানিটাই আবিষ্কার হতো না, অ্যাপটাই আবিষ্কার হতো না, তাহলে কি পৃথিবীময় যুদ্ধই চলতো শুধু? আমি এটাই বুঝে উঠতে পারি না। মানে সোশ্যাল মিডিয়া ঠিক আছে, আছে নেই। আমার তো মানে মাঝে মাঝে আমার এবং আমার স্ত্রীর মধ্যে যখন ঝগড়াঝাটি হয়, আমার মাঝে মাঝে ভয় লাগে যে এক্ষুনি ট্রাম্প টুইট না করে আমাদের মধ্যে মীমাংসা করে। পয়েন্টটা হচ্ছে যে একটা জিনিস বোঝাটা খুব প্রয়োজনীয় আজকের ডেটে, সিরিয়াসনেস অফ ডিপ্লোমেসিটা খুব ডাইলিউটেড হয়ে যাচ্ছে, খুব লাইট হয়ে যাচ্ছে। বিকজ আমরা খুব মানে এমন ধরনের ডিপ্লোমেসিটাকে আমাদের কাছে দেখানো হচ্ছে যে ডিপ্লোমেসিটা ইন অরিজিনালিটি এক্সিস্ট করে না। একটা জিনিস বুঝে নিন, ট্রাম্প হ্যাজ ফেইলড টু কনভিন্স ইউরোপিয়ান ইউনিয়ন অ্যান্ড G7 বোথ যে বিন ইন মাই সাইড। ট্রাম্প নেটোকে একটা অনেক বড় ইনস্ট্রুমেন্ট হিসেবে ইউজ করা সত্ত্বেও নেটো একটা বড় সড়ো লস খেয়েছে, বোথ ইন আসপেক্ট অফ ইরান অ্যান্ড ইসরায়েল, বোথ ইন আসপেক্ট অফ রাশিয়া অ্যান্ড ইউক্রেন, অ্যান্ড কিছুটা হলেও ভারত এবং পাকিস্তান। তৃতীয়ত, ট্রাম্প বিভিন্ন রকম ভাবে যে অয়েল ট্রেড রুট তৈরি করার চেষ্টা করেছিল, সেই গোটা প্রসিডিওরের মধ্যে ট্রাম্প মুখ থুবড়ে পড়েছে। তার কারণটা হচ্ছে একটাই, সৌদি আরবিয়া এবং ইরান এরা দুজন ব্রিক্সে জয়েন করুক, এটা ট্রাম্প চাইনি, তবুও তারা জয়েন করেছে। সুতরাং আগামীর ইঙ্গিত এরম দিকে যাচ্ছে যে আমরা ইন্ডিভিজুয়াল কারেন্সি বা সেলফ কারেন্সি দিকে এগোবো। আগামীর ইঙ্গিত এটা দিচ্ছে যে হয়তো আমরা ডি-ডলারাইজেশন না হলেও আমরা উইদাউট ডলার এগোবার চেষ্টা করব। আগামীর ইন্ডিকেশন এটা দিচ্ছে যে সেলফ সাস্টেনেবিলিটি, যেটা আমরা প্রধানমন্ত্রীর গতদিনের বক্তব্য বুঝতে পেরেছি, সেলফ সাস্টেনেবিলিটি, এনার্জি রিজার্ভ, এইগুলো নিয়ে এগোবো। সুতরাং ট্রাম্প বুঝতে পারছে আমেরিকার কন্ট্রোল ওভার ওয়ার্ল্ড পলিটিক্স আস্তে আস্তে কমতে চলেছে। এই ফ্রাস্ট্রেশনটাকে বার করার জন্য, এই ফ্রাস্ট্রেশনটাকে ওভারকাম করার জন্য সে যেমন একাধারে আমেরিকার সব রকম প্রোটোকল ভেঙে রাশিয়ার রাষ্ট্রপতিকে রেড কার্পেটে আহ্বান জানাচ্ছে, সে একাধারে যেভাবে টলারেট করছে যে পুতিন তার সামনে মাইক্রোফোন নিয়ে, ডিপ্লোমেসিতে নিয়ম হচ্ছে ফার্স্ট স্পিচ অফ দ্য টেরিটরি। এর কথাটা মানে হলো আপনি দুজনেই রাষ্ট্রপ্রধান, আমার দেশে যদি আপনি এসে থাকেন প্রথম স্পিচটা আমি দেব। আচ্ছা,
তা সেখানে যখন পুতিন সেটা ফার্স্ট দিল, তার মানে এটা ধরা যেতেই পারে পুতিন ইজ দেয়ার টু সেট দ্য ন্যারেটিভ অফ দ্য মিটিং। আচ্ছা, তো এই যে ন্যারেটিভ যখন সেট করে দিচ্ছেন পুতিন, সেইগুলো থেকে বোঝা যাচ্ছে যে আপনি ব্যাকফুটে। দেখুন, ডিপ্লোম্যাটিক মিটিং এর ছোট ছোট কিছু টেকনিক্যাল ইঙ্গিতেই বোঝা যায় যে অ্যাকচুয়ালি মিটিংটা কোন দিকে গেছে। সুতরাং এখানে বলাই বাহুল্য যে যেভাবে পুতিন হ্যান্ডেল করলো মিটিংটা, যেভাবে পুতিনকে তারা গ্রিট করলো এবং যেভাবে পুতিন নিজের গাড়িটাকে রিফিউজ করে ও ট্রাম্পের সাথে গাড়িতে গেল, ইট প্রুভস দ্য অ্যাটিটিউড অফ পুতিন যে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট প্রোটোকলস। আমার মনে হচ্ছে আমি এখানে এসছি, আমি আমার বক্তব্যটা রাখবো, আমি আমার স্ট্যান্ডটা দেখাবো, আমি আমার ন্যারেটিভটা দেখাবো। এবং কনসিডারিং দ্যাট আজকে যখন এরা সবাই মিলে যে যার মতো করে একটা ডিরেকশন নিয়ে এগিয়ে চলেছে, আমার মনে হয় না এটা খুব একটা ইউএসএ মুখী কিছু ঘটেছে। সেক্ষেত্রে সুভাষিসবাবু, একটা বিষয় একটু আমি উল্লেখ করবার চেষ্টা করব, কারণ এর আগে আপনার সাথেও বহুবার আলোচনা হয়েছে যে আন্তর্জাতিক স্তরে আদতে ওই বন্ধু বা শত্রু বলে কিছু হয় না, সবাই সবার প্রয়োজন এবং যে যার মতো স্বার্থটুকু গুছিয়ে নেওয়ার জন্য যখন তখন যার তার বন্ধু হতে পারে। আমি এই জায়গায় আসছি না, কিন্তু হিলারি ক্লিন্টন অর্থাৎ এই আমেরিকার এই যে এই বৈঠক নিয়ে হিলারি ক্লিন্টন তিনি একটি পডকাস্টে বলছেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ যদি ডোনাল্ড ট্রাম্প শেষ করাতে পারেন এবং ইউক্রেনকে নিজের জমি হারাতে না হয়, তাহলে তিনি নিজে তাকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করবেন। অর্থাৎ এই ট্রাম্পের নোবেল জয়ের আশা, সেটাও কি এই মুহূর্তে আন্তর্জাতিক স্তরে একটা হাসি ঠাট্টা খোরাকে পরিণত হয়েছে? অ্যাবসলিউটলি একটা রাষ্ট্রপতির কাজ, মানে আমেরিকার মতো একটা রাজনৈতিক পরিমণ্ডল, একটা রাষ্ট্রপতির কাজ হচ্ছে রাষ্ট্রনীতি নিয়ে কথা বলবে, একটা রাষ্ট্রপতি কথা বলবে ওয়ার্ল্ড ইকোনমিক্স নিয়ে কথা বলবে, একটা রাষ্ট্রপতি কথা বলবে ওয়ার্ল্ড ট্রেড নিয়ে। সেখানে রাষ্ট্রপতি নোবেল প্রাইজের মতো একটা প্রাইজের পিছনে ছুটে দৌড়ে বেড়াচ্ছে। মানে তার একটা বড় কারণ হচ্ছে যেহেতু ওবামা নোবেল প্রাইজ পেয়েছিল, যেটা ইটসেলফ অলসো কন্ট্রোভার্সি, সেই নোবেল প্রাইজটাকে কোথাও গিয়ে কন্ট্রাডিক্ট করতে হবে, কোথাও গিয়ে সেখানে একটা এমন সিনারিও ক্রিয়েট করতে হবে যে একে অপরের প্রতি একটা যেন কম্পিটিটিভনেস দেখাতে হবে। আরেকটা কথা, ট্রাম্প কোথাও গিয়ে মানে একটু ঘেটে দেখলে বোঝা যায় ট্রাম্প কোথাও গিয়ে নিজের একটা এক্সিস্টেন্সিয়াল প্রেজেন্স বানাতে চাইছে হোয়াইট হাউসে, যেটা কিন্তু আবারও একটা হাস্যকর বিষয়। তার কারণটা হলো ট্রাম্প অ্যাজ এ ব্যবসায়ী ইজ নট রেসপেক্টেড মাচ, সিন্স ওর যা অ্যাচিভমেন্ট আছে মোস্টলি হচ্ছে ওর অ্যানসেস্টার্সদের, ওর আন্ডারে যে ইন্ডাস্ট্রি ছিল সেগুলো মোস্টলি ক্লোজ ডাউন। সুতরাং ট্রাম্প আবার করে নিজেকে প্রমাণ করার জন্যই এই নোবেল প্রাইজটার পিছনে দৌড়াচ্ছে এবং এই ডেসপারেট স্ট্যান্ড পয়েন্টটা দেখাচ্ছে। আমি আপনাকে লিখে সই করে দিচ্ছি যে যদি ট্রাম্পের নামটা অ্যানাউন্স না হয় এই নোবেল পিস প্রাইজ, তাহলে যে রকমের ট্রোলিং আমেরিকা ফেস করতে চলেছে, ইট ইজ আনপ্রেসিডেন্সিয়াল, ইট ইজ আনইমাজিনেবল। এই গ্লোবালি সেটা হবে এবং সাধারণত নভেম্বরের মাসের মধ্যেই অ্যানাউন্সমেন্টস গুলো চলে আসে। যদি নমিনেশন ট্রাম্পের আছে, সবাই এটা নিয়ে একটা হাওয়া তুলবে, তবে যদি উনি না পান নোবেল প্রাইজটা, সেটা আমরা ডিসেম্বরের মধ্যে জেনে যাওয়া উচিত। তো যদি সেটা হয়, উনাকে নিয়ে যা ইয়ার্কি ফাজলামো বা যে ধরনের সোশ্যাল ট্রোলিং চলছে, সেটা কয়েক হাজার গুণ বেড়ে যাবে এবং দ্যাট উড বি আ রিয়েল টাফ টাইম ফর হিম। আচ্ছা, বৈঠক যে অসফলতা, তার কি রাগ ট্রাম্প কি মেটাতে পারেন? মানে ভারতের এক্ষেত্রে দাঁড়িয়ে আগামী কতটা কঠিন জায়গায় যাওয়া উচিত বলে আপনি মনে করছেন? দেখুন, ভারতের ডিপ্লোমেসিটা বুঝতে গেলে না, সব থেকে সহজ জিনিস যেটা বুঝতে হবে, ভারতের ডিপ্লোমেসিটা হচ্ছে অনেকটা টেস্ট ক্রিকেটের অ্যাপ্রোচের মতো। আচ্ছা, ভারত টি-20 খেলে না তার ডিপ্লোমেসিটা। ভারত ধরে 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 ক্রিজে দাঁড়িয়ে ব্যাট করে যাবে। ভারত কখনো এগিয়ে গিয়ে মারতে যাবে না। ভারত কখনো খুব অ্যাগ্রেসিভ ব্যাটিং করতে যাবে না আননেসেসারি। ভারত কি করবে, গোটা দিনে 90 ওভারটায় ছোট ছোট করে 2-3টে সেশন বার করে নেবে, 10 ওভারে। এই 2-3টে সেশনে ভারত উদম রান তোলার চেষ্টা করবে। মানে ব্যালেন্স করতে হবে এই মুহূর্তে, তাই তো? কিন্তু ব্যালেন্স শুধু নয়, শুধু ব্যালেন্স নয়, ব্যালেন্স, রিক্রিয়েশন এন্ড ব্রিজিং, এই তিনটে কথা আমি একটা অন্য চ্যানেলে বলছিলাম। ব্যালেন্স কথাটা নিশ্চয়ই খুবই জরুরি কথা, গুরুত্বপূর্ণ কথা। রিক্রিয়েশন এন্ড ব্রিজিং, এই দুটো কথার উপরে আমি জোর দিচ্ছি। কেন? রিক্রিয়েশন মানে হচ্ছে মোদিজির আফ্রিকা ভিজিট গুলোকে একটু লক্ষ্য করে দেখবেন। সেই ভিজিট গুলোতে যাওয়া হয়েছে কারণ আফ্রিকা ইজ দি হাব অফ অল কাইন্ড অফ রিসোর্সেস। সুতরাং আফ্রিকা ভিজিট ইজ ভেরি ইম্পর্টেন্ট কনসিডারিং ইন্ডিয়াস থিওরি অফ রিজার্ভস, যেটা কালকে 15ই আগস্টে নরেন্দ্র মোদীজি বলেছেন। দ্বিতীয় জিনিসটা হচ্ছে রিজার্ভেশন যখন আমাদের কনফার্ম হয়ে গেল,
রিক্রিয়েশন হয়ে গেল। এবার হচ্ছে ব্রিজিং কেন? ইন্ডিয়া চায়না রিলেশনশিপ ডগমগ করছিল, সেইখানে গিয়ে ব্রিজ তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে তুমি এখান থেকে অবশ্যই ডোনাল্ড ট্রাম্প তিনি তার রাগ ক্ষোভ আস্ফালন কিভাবে মেটাবে আমাদের জানা নেই, সময় তার উত্তর দেবে। কিন্তু আজকের জিরো আওয়ারের সময় যেহেতু একদম শেষ, আমি সুভাষ বাবুকে অনেক ধন্যবাদ জানাবো আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আর আমরা জিরো আওয়ার থেকে বিদায় নেবো, আমি আর তিথি। অবশ্যই আলোচনা তো চলবেই, তবে আপাতত এখানেই শেষ করছি। এরপর খবর দেখুন দেবারতির সঙ্গে।